করেছে। এই ইথিক্যাল মানুষগুলোকে আমরা গড়ে তুলব, পাশাপাশি আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে সৎ, দক্ষ আর দেশপ্রেমিক নাগরিক আমরা তৈরি করব। তাদের ভিতরে শুধু সততা থাকলে হবে না, দক্ষতা থাকতে হবে। সৎ মানুষ কিন্তু অদক্ষ মানুষ, তা দিয়ে সোসাইটি চলে না। অদক্ষ মানুষ, তার ভিতরে সততা থাকলেও সেটা সেল করার মতো কোনো ওয়ে থাকে না। একজন রিক্সাওয়ালা অনেক সৎ, তাতে লাভটা কি? দুর্নীতি সে বন্ধ করতে পারবে না। একজন দিনমজুর অনেক সৎ, সুযোগের অপেক্ষায়, সুযোগ পাইলে আবার এরা আবার অসৎ হয়ে দাঁড়ায়। তো সুযোগে অনেকে সৎ থাকে, সুযোগ পাওয়ার পরে কে সৎ আছে, এটা হচ্ছে অনেক বড় চ্যালেঞ্জিং একটা ব্যাপার। এই জিনিসটা আইডেন্টিফাই করতে হবে। আমাদের ইসলামী ছাত্র শিবির তার জন্মলগ্ন থেকে লক্ষ লক্ষ ছাত্রকে বিদায় দিচ্ছে, যারা প্রফেশনাল জায়গায় তাদের কাজগুলো করছে। এবং আওয়ামী লীগের সময় আমাদের ভাইদেরকে বাছাই করার একটা ওয়ে ছিল, তাদের ঘুষ খায় না কে, সুদ খায় না কে, নামাজ পড়ে কে, সালাম দেয় কে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে কে, টাকনুর উপরে প্যান্ট পরে কে, তাহলে সে শিবির। এটা যদি বাইরের কেউ করে, এটা এমনভাবে তারা ট্রমাটাইজ হয়েছে যে এই সিম্বল মানেই হচ্ছে শিবির। যত ভালো কাজের সাথে ইসলামী ছাত্র শিবির, এভাবে করে আইডেন্টিফাই করে করে প্রতিটা ক্যাম্পাসে আমাদের ভাইদেরকে অত্যাচার করা হয়েছে, বের করে দেওয়া হয়েছে। ক্যাম্পাসে আমাদের কাজ করতে দেওয়া হয় নাই, শিক্ষা জীবন শেষ করতে দেওয়া হয়নি। আলহামদুলিল্লাহ এখন একটা পথ পরিক্রমায় আমরা এই পর্যন্ত এসেছি। আমরা চাই এই সমাজের যত সমস্যা আছে, সব সমস্যাগুলো ইসলামের মাধ্যমে সলিউশন হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সত্তা, যিনি মানুষের জন্য একটা ঐশী গ্রন্থ পাঠিয়েছে এই পৃথিবীতে। এবং এই ঐশী গ্রন্থটা কোনো মানুষের রচনা না। আপনি যে আইন রচনা করবেন, এটা আপনার সুবিধার জন্য। ইন্টিরিমের সময় অনেকগুলো অধ্যাদেশ জারি করেছিল, এগুলো যদি আইন হয়ে যায় আর এই আইন কেউ ভায়োলেট করে, তাহলে সর্বোচ্চ আপনার ফাঁসি, মৃত্যুদণ্ড হতে পারে। এই ইন্টিরিমের প্রায় 13-14টা অধ্যাদেশ, যেগুলো বর্তমান সরকার আবার ল্যাপস করে দিছে। এই সরকারের মনে হয়েছে যে এটা ভালো না, এই জন্য সে ল্যাপস করছে। আবার আওয়ামী লীগের সময় আইসিটি অ্যাক্ট ছিল, যে অ্যাক্টে অসংখ্য মানুষকে বছরের পর বছর কারাগারে থাকতে হয়েছে, যাবজ্জীবন রায় দেয়া হয়েছে, মানুষের জীবনকে শেষ করে ফেলছে। যে আইন, এটা মানুষের তৈরি করা আইন, আওয়ামী লীগের সুবিধার জন্য করেছে, ইন্টিরিম এসে সেটাকে আবার বাতিল করছে। পৃথিবীতে এত আইন মানুষ যা তৈরি করে, এটাকে তারা বলে ডায়ালেকটিক ম্যাটেরিয়ালিজম। আর এই ডায়ালেকটিক ম্যাটেরিয়ালিজমের উৎপত্তি হয়েছে পশ্চিমে। আগে পশ্চিমের নাম তো পশ্চিম ছিল না, এগুলো খ্রিস্টিয়ান রাষ্ট্র ছিল। এই খ্রিস্টিয়ানিজম যখন গির্জার সাথে গবেষণার একটা কনফ্লিক্ট লাগলো, ওই ধর্মগুলো আপডেট না, ওই ধর্মের মধ্যে মিথ্যা কথা আছে, ওই ধর্মের মধ্যে নানা ধরনের বিষয়গুলো ইনকর্পোরেট করা হয়েছে, ইন্টেনশনালি সংযুক্ত করা হয়েছে। এবং গির্জা তার মতো করে চলতে গিয়ে সোসাইটির গবেষণার সাথে যখন কনফ্লিক্ট বেজে গেল, তখন ভায়োলেন্ট বাড়লো, অনেক বেশি বেড়ে গেল। তখন তারা আন্ডারস্ট্যান্ডিং করলো যে পশ্চিমায় আমরা যে জ্ঞান গবেষণা করি, সেটা দিয়ে রাষ্ট্র চলবে, আর রাষ্ট্র গির্জার কাছে শপথ নিবে, আর গির্জা হচ্ছে আমাদের তত্ত্বাবধায়ক থাকবে। এভাবে তারা একটা কনফ্লিক্ট রিডিউস করলো। আর তাদের যে সভ্যতা, এটার একটা নাম দিতে হবে, তাই তারা ওয়েস্টার্ন সভ্যতা এটা নাম দিল। আগে ওয়েস্টার্ন সভ্যতা ছিল হচ্ছে খ্রিস্টিয়ান একটা আইডিওলজি, খ্রিস্টিয়ান একটা সোসাইটি ছিল সেই সময়ে। এরপরে সোসাইটি কিভাবে চালাইতে হবে, আইন তো লাগবে। আইন তৈরির জন্য তারা গবেষণা করা শুরু করলো। গবেষণা করতে 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 একটা আইন তারা দাঁড় করালো, এইটাকে তারা বললো থিসিস। এই থিসিসটা যখন বাস্তব জীবনে অ্যাপ্লাই করা শুরু করলো, সেটাকে আবার তারা বলছে কিছু জিনিস হয়ে যায় ভুল, যে না এটা বাস্তব জীবনের সাথে সাংঘর্ষিক, শুনতে ভালো লাগে, আইন কানুন ভালো, কিন্তু বাস্তব জীবনে চলে না। এইটাকে নিয়ে আবার থিসিস করে, সেটাকে তারা বলে অ্যান্টিথিসিস। অ্যান্টিথিসিসের মধ্য দিয়ে আগের থিসিসের কিছু অংশ বাদ দেয়, কিছু অংশ রেখে দেয়, যেটা বাদ দেয় আজীবনের জন্য বাদ দিয়ে দেয়। তাহলে থিসিস, অ্যান্টিথিসিস। এবার অ্যান্টিথিসিস কিছুদিন যাওয়ার পরে দেখে এটাও ব্যাকডেটেড, এই আইন দিয়ে সমাজ এখন আর চালানো যাবে না, তাহলে আবার আরও কিছু গবেষণা করো, নতুন কিছু আবার আনে, আর অ্যান্টিথিসিস থেকে আবার কিছু বাদ যায়, ওইটাকে আবার বলে সিনথিসিস। থিসিস, অ্যান্টিথিসিস, সিনথিসিস। এইভাবে করে করে মানুষ তার জ্ঞান, গবেষণা, বুদ্ধি শুদ্ধি দিয়ে যখন যেটা ভালো, আজকে এটা ভালো তো কালকে ওইটা খারাপ, কালকে ওইটা ভালো তো পরের দিন ওইটা খারাপ, এই খারাপ ভালোর দোলাচলের মধ্য দিয়ে তাদের আইন প্রণয়ন করা হয়, যা মানুষের জন্য কোনো সময় জুলুম, কখনো শাসকদের তুষ্টির জন্য, ভালোর জন্য তারা শুধুমাত্র এই আইনগুলো প্রণয়ন করেছে। এই জিনিসটাকে বলে ডায়ালেকটিক ম্যাটেরিয়ালিজম, দান্দিক বস্তুবাদিতা। সমাজ ব্যবস্থায় এই দান্দিক বস্তুবাদিতা ওয়েস্টার্ন সোসাইটি উপহার দিয়ে সমাজের মধ্যে একটা ক্যাওটিক সিচুয়েশন তারা তৈরি করে রাখছে। আর এর এগেইনস্টে ইসলামিক একটা ফিলসফি আছে, আইডিওলজি আছে, যে আইডিওলজি একেবারেই ইউনিভার্সাল। রাসূলের যুগ থেকে কিয়ামত পর্যন্ত এই আইডিওলজিটা চলবে। এই আইডিওলজির মধ্যে কোনো ধরনের ভুল পৃথিবীর কেউ বের করতে পারবে না, কারণ এটা আল্লাহ তৈরি করছেন, আর আল্লাহ মানুষকেও তৈরি করেছেন।
মানুষের জন্য যে আইন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন, আল্লাহ মানুষকে তৈরি করেছেন, মানুষের কোনটা ভালো এইটাও আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। সুতরাং তার আইনই হচ্ছে সবচেয়ে পিউরিফাইড, সবচেয়ে আপগ্রেডেড এবং সবচেয়ে মানবতার জন্য উপযোগী একটা আইন, যে আইনটা দিয়ে আমরা বলি এই সোসাইটির সব সমস্যার সমাধান করা যায়। ইসলামিক ল কখনো ব্যাকডেটেড হয় না, এটা গবেষণার উপরে ডিপেন্ড করছে। সুতরাং এই আমাদের রাষ্ট্রের যে অর্থনৈতিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, সাংস্কৃতিক সমস্যা, ব্যক্তিগত সমস্যা, এগুলো সব সলিউশন আমরা ইসলামের মাধ্যমে করে দিতে চাই। এবং ইসলামকে বলা হয়েছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান। পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম, যেটাকে বলা হচ্ছে কমপ্লিট অ্যান্ড কম্প্রিহেন্সিভ কোড অফ লাইফ। আপনার জীবনের ঘুম থেকে বিবাহ, পরিবার, চলাফেরা, আত্মীয়তার বন্ধন, লেখাপড়া, সামাজিকীকরণ, সব কিছুর বিস্তারিত বর্ণনা এই ধর্মগ্রন্থের মধ্যে আছে। ইভেন রাষ্ট্র পরিচালনা, অর্থ পরিচালনা, সব বিষয়গুলো ইসলামের মধ্যে আছে। ইসলামের ধার করতে যেতে হয় না পশ্চিমাদের কাছে, পূর্বের কাছে ধার করতে হয় না, কারো কাছ থেকে কোনো ল ধার করতে হয় না, কোনো কিছুই করতে হয় না। এটাকে আমাদের জানতে হবে, ইসলামিক শরিয়া যেটা, ইসলামিক ল যেটা, ইসলামিক রাষ্ট্র কাঠামো যেটা, এবং সেইটার ব্যাপারে ইসলামী ছাত্র শিবির প্রাথমিক পর্যায়ে দাওয়াতি কাজ করছে, স্টুডেন্টদেরকে লেসন দেওয়ার চেষ্টা করছে, বোঝানোর চেষ্টা করছে, এবং এই রগুলো রিফরমেশনের জন্য ধারাবাহিকভাবে আন্দোলন করে তুলছে। একজন প্রশ্ন করছেন, আপনারা এত বড় প্রোগ্রাম করার জন্য টাকা পান কোথা থেকে? এই টাকার আমাদের অনেকগুলো সোর্স আছে। এক নম্বর সোর্স হচ্ছে আমাদের যারা ছাত্র শিবির করে তাদের বাধ্যতামূলক একটা চাঁদা দিতে হয়।